আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। আজকে একটা বিষয় নিয়ে আলাপ করার জন্য এখানে এসেছি, সেটা হচ্ছে জাতির পিতা। আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তান, এই তিনটা দেশ সম্বন্ধে একটা আলোচনা করব এবং সে আলাপের ফাঁকে একটু জিনিসটা জানার চেষ্টা করব। প্রথমে ধরি ভারত। এই ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ উপমহাদেশের মধ্যে তিনটা দেশের মধ্যে সবচেয়ে বড় দেশ হচ্ছে ভারত। তো ভারতের ব্যাপারে একটু আলাপ করি। ভারতের যেই জাতির পিতা, ভারতের তারা জাতির পিতা বলে তারা মোহনদাস করমচাঁদ গান্ধী, মহাত্মা গান্ধী হিসেবে তারা চিনে, সবাই চিনে। মোহনদাস করমচাঁদ গান্ধী একজন ব্যারিস্টার ছিলেন। তো উনি ভারতের স্বাধীনতা আন্দোলনের একদম পুরোধা ব্যক্তি ছিলেন। ইংরেজদের সাথে যা কিছু ডিল বেশিরভাগ উনি করেছিলেন। ওনার পাশে ছিলেন জওহরলাল নেহরু। ওরা পণ্ডিত জওহরলাল নেহরু বলে। বর্তমান রাহুল গান্ধীর রাহুল গান্ধীর দাদির বাবা। রাহুল গান্ধীর দাদি হচ্ছে ভারতের সাবেক। রাহুল গান্ধীর বাবা হচ্ছেন রাজীব গান্ধীর মা হচ্ছেন ইন্দিরা গান্ধীর বাবা হচ্ছে জওহরলাল নেহরু। যাক, আমি ওইদিকে না গিয়ে আবার ইয়েতে আসি। তো মহাত্মা গান্ধী এমন একজন ব্যক্তি, ভারতে সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি। উনি স্বাধীনতার পরে, ভারতের স্বাধীনতা 1947 সালে হয়েছে। স্বাধীনতার পরে উনি যে কোনো একটা সময়টা আমার কিন্তু মনে নাই, যে কোনো একটা সময়ে উনি আততায়ী দ্বারা নিহত হয়েছেন। ওনারকে যে মেরেছে তার নাম হচ্ছে নাথুরাম গডসেকেও তেমন একটা বেশি সময় দেয় নাই, আবার গুলি করে মেরে ফেলা হয়েছে নাথুরাম গডসে, যাতে খবরটা প্রকাশ করা না হয়, যদি আমি ভুল না করি। এখন এই মোহনদাস করমচাঁদ গান্ধী ব্যাপারে ভারতের মধ্যে কোনো দ্বিমত নাই, প্রত্যেকটা দল তাকে মানে। কিন্তু বর্তমান বিজেপি সরকারের কাছে হয়তো একটু এটা কর্তব্যবাদী হিন্দুত্ববাদী দল, এরা একটু কম মানার চেষ্টা করে। কিন্তু ওভারঅল সম্পূর্ণ ভারত কিন্তু ওনার ব্যাপারে কোনো मतविरोध নেই। आज हम एक बात बोलने के लिए ये खड़ा हुआ, ये फादर ऑफ द नेशन, जाति जनक, जाति का पिता, जाति का अब्बा। भारत, इंडिया, पाकिस्तान, बांग्लादेश में, ये उपमहादेश के 3 देश में इंडिया सबसे बड़ा देश, इसलिए हम इंडिया के बारे में पहले बोल रहा। इंडिया का हर शख्स, हर पॉलिटिकल पार्टी, हर शख्स, पूरा इंडिया मानता मोहनदास करमचंद गांधी, महात्मा गांधी भारत का फादर ऑफ द नेशन, जाति का पिता। उन्होंने एक बैरिस्टर था, उन्होंने पढ़ा लिखा कि और बैरिस्टरी किया। उनका बारे में कोई दीमत नहीं है, कोई शख्स का दीमत नहीं है। अभी जो पावर में है बीजेपी, ये कट्टरपंथी एक हिंदुत्ववादी दल, ये कम मानता है, लेकिन पूरा भारत में ओवरऑल उनका बारे में कोई दीमत नहीं है, कोई कंट्रोवर्सी नहीं है। तो उनको मारा 1947 साल में, 1947 में भारत अंग्रेज से अलग हुआ। अलग होने के बाद कुछ देर के बाद में, साल हमको मालूम नहीं, उनको कत्ल किया नाथुराम गडसे एक आदमी। तो नाथुराम गडसे को भी नहीं रखा, उसको भी मार डाला। क्यों मार डाला? जो नाथुराम गडसे किसका वजह से, कौन वजह से महात्मा गांधी को मारा, ये सब निकल जाएगा इसीलिए। এখন আমি পাকিস্তানের জাতির জনক কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ সম্বন্ধে একটু বলবো। কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের জাতির জনক এবং তার মাজার রয়েছে পাকিস্তানে। অনেক সুশোভিত একটা মাজার
এই একটা কবর, তার কবরস্থান, মাজার বললে হবে, এটা কবর তার, খুব সুশোভিত করে দেখেছে। আমরা ভিডিওতে দেখেছি, কোনো সময় যাওয়ার সৌভাগ্য হয় না, আগার যদি যাওয়ার সৌভাগ্য হয় তখন আমরা ভিজিট করবো। এটা একটা আছে। আমি নিজে মহাত্মা গান্ধীকে যেখানে পুড়িয়েছিল সেই শ্মশান ঘাটে আমি নিজে গিয়েছিলাম, আমি দেখেছি এখানে কোন জায়গায় মহাত্মা গান্ধীকে পুড়িয়েছিল। রাজঘাট একটা জায়গা আছে সেখানে। এখন কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহর ব্যাপারে পাকিস্তানের কোনো দ্বিমত নেই। প্রত্যেকটা দল, প্রত্যেকটা পার্টি তারা কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহকে জাতির জনক হিসেবে মানে। কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ এই ভারতের জাতির জনক। মহাত্মা গান্ধী কিন্তু ভারত স্বাধীন হওয়ার পরে, 47 সালে স্বাধীন হওয়ার পরে কোনো রকম ক্ষমতায় আসেন নাই মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী কোনো রকম ক্ষমতায় আসেন না, না প্রধানমন্ত্রী হয়েছেন না প্রেসিডেন্ট হয়েছেন, কোনো রকম ক্ষমতায় আসেন নাই উনি। যার কারণে মানুষ এখনো মাথায় তুলে রাখে ওনাকে। এখন আসি ইয়েতে, কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তান 1947 সালে 14 আগস্ট পাকিস্তান স্বাধীন হয়েছে ইংরেজ থেকে। আর 1947 সালের 15 আগস্ট ভারত স্বাধীন হয়েছে ইংরেজ থেকে, একদিন পরে হয়েছে। তো কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তান স্বাধীন হওয়ার পরে আজ পর্যন্ত কোনো ইয়েতে আসেন নাই, কোনো পাওয়ারে আসেন নাই, না প্রধানমন্ত্রী হয়েছেন, না প্রেসিডেন্ট হয়েছেন, না কোনো দল করেছেন, না কোনো কিছু করেছেন। ঠিক মহাত্মা গান্ধীর ব্যাপারেও একই কথা বলা হয়। अभी मैंने एक बात बोला, कायद आज़म मोहम्मद अली जिन्ना। कायद आज़म मोहम्मद अली जिन्ना ऐसे एक शख्स, ये पाकिस्तान का फाउंडर बोलता है, फाउंडर पाकिस्तान बोलता है, पाकिस्तान का हम बांग्ला में बोलते ही है जातिर पिता। तो कायद आज़म मोहम्मद अली जिन्ना खुद एक बैरिस्टर था। हम लोग जानता जी, ये महात्मा गांधी का भी दोस्त था एक वक्त। दोनों महात्मा गांधी और कायद आज़म मोहम्मद अली जिन्ना दोनों एक दूसरे के दोस्त था। कायद आज़म मोहम्मद अली जिन्ना पाकिस्तान अलग अंग्रेज से स्वाधीन होने के बाद, इंडिपेंडेंट होने के बाद पाकिस्तान गवर्नमेंट फॉर्म किया। उस वक्त ये कायद आज़म मोहम्मद अली जिन्ना ना प्रेसिडेंट हुआ, ना प्रधानमंत्री हुआ, कुछ नहीं हुआ ये कायद आज़म मोहम्मद अली जिन्ना। तो এখন আমি আসি বাংলাদেশের জাতির জনক সম্বন্ধে। আমি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই জাতির জন্য স্বাধীনের আগে 1971 সালে যুদ্ধবাজার আগে পর্যন্ত এই জাতি গঠনে, একটা স্বাধীন দেশ হওয়ার পেছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক অবদান আছে। অনেক জেল জুলুম উনি খেটেছিলেন এই জাতির জন্য, সেটা অস্বীকার করার উপায় নেই। তো ওনাকে আমরা ফাউন্ডার অফ নেশন বলে বাংলাদেশে। তো ওনার কথায় একটু পরে আসব। তো এটা যেটা উনি এরপরে যুদ্ধ বেজে গেল 71 সালে। এর আগে 300 আসনের একটা পাকিস্তান আমলে, পূর্ব পাকিস্তান তখন বর্তমান বাংলাদেশ, পূর্ব পাকিস্তান ছিল একটি রাজ্য, একটা 2 ভাগ ছিল পাকিস্তান। এটা পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ, আর ওইটা হচ্ছে বর্তমান পাকিস্তানটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। তখন জনসংখ্যা এখানে 7.5 কোটি ছিল, আর পাকিস্তানের জনসংখ্যা তখন 4.5 কোটি না 5 কোটি এরকম ছিল, কম ছিল আমাদের এই বর্তমান তখনকার পূর্ব পাকিস্তান থেকে, বর্তমান বাংলাদেশ থেকে। তো 1970-এর ইলেকশনে, 69-70-এর ইলেকশনে পূর্ব পাকিস্তানে তখন আওয়ামী লীগ শেখ মুজিবের নেতৃত্বে তখন ভোট 300 আসনের মধ্যে ভোট পেয়েছে 297টি আসন, মাত্র 3টি আসন পায় নাই। এটা হচ্ছে হিলট্যাক্স, পার্বত্য চট্টগ্রামে এই 3টি আসন তখন পায় নাই। একক মেজরিটি পেয়েছিল, একক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। আর পূর্ব পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে পিপলস পার্টি, এখানে পূর্ব পাকিস্তানে ছিল আওয়ামী লীগের নেতৃত্বে শেখ মুজিব ছিল, আর পশ্চিম পাকিস্তানে ছিল জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে ছিল পাকিস্তান পিপলস পার্টি। বর্তমানে যে পিপলস পার্টি আছে সেই পিপলস পার্টি, পাকিস্তান পিপলস পার্টি। এই পিপলস পার্টি এইখানে যতগুলো আসন পেয়েছিল তার চেয়ে অনেক কম আসন পেয়েছিল।
তাহলে যদি দোনো পাকিস্তানে মিলে যদি এমপির সংখ্যা ধরা হয়, তাহলে নির্ঘাত হয়ে যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী। তখন আইয়ুব খান ছিল প্রেসিডেন্ট। আইয়ুব খানকে জুলফিকার আলী ভুট্টো অনেক তালবাহানা করে এই ক্ষমতা দেওয়া থেকে বিরত ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ক্ষমতা দেওয়া থেকে বিরত ছিল। এখন একটা গোল টেবিল বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু আসলে পূর্ব পাকিস্তানে ঢাকাতে, কিন্তু ধানায় পানায় করে সেই গোলপেটি বৈঠক পিছানো হলো। এর মধ্যে পাকিস্তান থেকে অনেক অস্ত্রশস্ত্র নিয়ে আসা হলো গোপনে। আর ক্ষমতা যখন দেওয়া হলো না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, তখন কিন্তু এখানে অনেক চরম বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়ে গেছিল। কারণ মূলত ক্ষমতা পাওয়ার কথা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একটা দেশের নির্বাচন হয়ে যদি ক্ষমতা না দেয়, যে অবস্থা হয়, সেই অবস্থাটা তখন হয়েছে, তখন পূর্ব পাকিস্তানে হয়েছিল। যার ফলে 1971 সালে যুদ্ধটা অবধারিত ছিল। যুদ্ধ বাঙালিরা প্রথম থেকে করে নেয়। 25 মার্চ কালো রাতে পাকিস্তানি সৈন্যবাহিনী গোপনে যে অস্ত্র আনছে, হঠাৎ করে চারিদিকে সারা পূর্ব পাকিস্তানে তারা অ্যাটাক করেছে। চট্টগ্রাম পুলিশ লাইন, ঢাকার রাজারবাগ পুলিশ লাইন, প্রথম আঘাত ঢাকা বিশ্ববিদ্যালয়, এমন কোনো জায়গা রাখে নাই। তারা পাকিস্তানি সৈন্যরা অরাজকতা এবং হত্যাকাণ্ড চালিয়েছে। তারা নারীদেরকে ধর্ষণ, এবং এটা পুরোটা বাংলাদেশের একটা ইতিহাস ঘাটে বোঝা যায়। এরপরে 71 সালের হলো, এরপরে ভারত এখানে বাংলাদেশের স্বাধীনতা করলো। এই যুদ্ধে ভারত তখন স্বাধীনতাকে স্বীকৃতি দিল বাংলাদেশে। তখন ভারত বাংলাদেশের এখানে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে ভারত জড়িত হয়ে গেল। ভারত সৈন্য দিয়ে সাহায্য করেছিল এবং মুক্তি বাহিনীদেরকে সাহায্য করেছে। এটা ভারত তখন করেছিল ভারতের নিজের সাথে। ভারতের 1947 সালে পাকিস্তান বিভাগ হওয়ার পর থেকেই ভারতের পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান বিভাগ হওয়া এবং ভারত বিভাগ হওয়ার পর থেকে ভারতের একটা আক্রোশ ছিল যে এই পাকিস্তানকে দুই টুকরা করে দিতে হবে। সেটা ভারতের সাথে ভারত সফল হয়েছিল। এবং আমরা আমাদের সাথে, যেহেতু পাকিস্তানিরা আমাদেরকে দেয় নাই, সেই কারণে আমরা আমাদের সাথে ভারতের সাথে সহযোগিতা নিয়েছি ভারত থেকে। কারণ 1971 সালে 16 ডিসেম্বর, 25 মার্চ রাত্রে পাকিস্তানি সৈন্যরা প্রথম আঘাত করেছে। 9 মাস যুদ্ধের পরে 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তখন শেখ মুজিব পাকিস্তান কারাগারে ছিল। পাকিস্তান কারাগার থেকে উনি লন্ডন হয়ে কলকাতাতে একটা ইন্দিরা গান্ধীর সাথে একটা জনসভায় ভাষণ দিয়েছে। ভাষণের পর উনি চলে এসছেন বাংলাদেশে। তখন তাজউদ্দিন আহমদকে উনি সরিয়ে তাজউদ্দিন আহমদ ছিলেন এখানে স্বাধীনতার পুরোধা। 4 জন নেতার মধ্যে তাজউদ্দিন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলী, এই 4 জন নেতার মধ্যে তাজউদ্দিন আহমদ ছিলেন পুরোধা। এই তাজউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম ছিলেন প্রেসিডেন্ট। তখন শেখ মুজিব এসে তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী থেকে সরিয়ে দিয়ে নিজে প্রধানমন্ত্রী হয়েছেন। হওয়ার পরে কিছুদিনের মধ্যে উনি শহীদ নজরুলকে সরিয়ে উনি এক আবু সাইদ চৌধুরী, বিচারপতি আবু সাইদ চৌধুরীকে উনি বানিয়েছেন প্রেসিডেন্ট। শেখ মুজিবের মধ্যে এমন একটা ছিল যে যারা একটু শক্ত সামর্থ্য, যারা এখানে নেতৃত্ব দিয়েছে, তাদেরকে উনি সম্ভবত সহ্য করতে পারতেন না। যার কারণে উনি এই দুজনকে সরিয়ে দিয়েছেন মেইন জায়গা থেকে। আবু সাইদ চৌধুরীকে উনি বানিয়েছিলেন প্রেসিডেন্ট, উনি হয়েছেন প্রধানমন্ত্রী। এবং উনি তখন খন্দকার মোস্তাক আহমদ ছিল প্রথম থেকে একটা স্বাধীনতা বিরোধী ছিল এবং শেখ মুজিবের গোপনে শেখ মুজিবের বিরোধিতা করতেন। কিন্তু শেখ মুজিব ওনাকে বুকে টেনে নিয়েছেন। তাজউদ্দিন আহমদ, শহীদ নজরুল ইসলাম এই দেশের 4 নেতা, এই দেশের স্বাধীনতা যুদ্ধের পুরোধা ছিলেন, তাদেরকে এই দুইজনকে সরিয়ে দিয়েছিলেন। সরিয়ে দেওয়ার পরে এখন শেখ মুজিব, এর মধ্যে শেখ মুজিব কিন্তু খুব স্বস্তি ফিল করছেন না, স্বস্তি অনুভব করেন নাই। উনি হয়ে গেছেন প্রেসিডেন্ট। উনি প্রেসিডেন্সি পার্লামেন্টারি সিস্টেমটা বাদ দিয়ে প্রেসিডেন্ট হয়ে গেছেন এবং প্রেসিডেন্টের কাছে একক ক্ষমতার অধিকারী হয়ে গেলেন।
উনি প্রেসিডেন্ট হয়েও উনি স্বস্তি বোধ করছিলেন না। উনি কেন জানি উনি নিজেকে কমফোর্ট ফিল করেন না, এবং সেনাবাহিনীকে খুব একটা নিরাপদ মনে করতেন না উনি নিজের জন্য, যেটা শেখ হাসিনা তার মেয়ে শেখ হাসিনা মনে করেনি। একই রকম ছিল বাবা এবং মেয়ে। এখন শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট হওয়ার পরে কিছু যেতে না যেতে উনি প্রত্যেকটা রাজনৈতিক দলটা ব্যান করে দিয়েছিলেন। শুধু একটা দলে উনি করেছেন, সেটা হচ্ছে বাকশাল। আপনারা যদি এখানে থাকেন দল করেন তাহলে বাকশাল করতে পারেন, নাহলে বাংলাদেশে থাকা যাবে না। স্বৈরাচারী এক ভাবনায় উনি অভিভূত হয়েছিলেন, যেটা বাংলার মানুষ পছন্দ করে নাই। এখন বাকশাল করার পরে উনি চারটা, শুধুমাত্র ওনার তলবিভাগ চারটা খবরের কাগজ বাদে উনি প্রত্যেকটা খবরের কাগজ উনি ব্যান করে দিয়েছিলেন, প্রত্যেকটা খবরের কাগজ। তো এমন একটা স্বৈরাচারী কায়দায় করলেন, উনি ওনার বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না। তো উনি তখন বাংলাদেশের জাতির জনক। তো ভারত এবং পাকিস্তানের জাতির জনকের সাথে আমাদের বঙ্গবন্ধুর সাথে চরিত্রগত যেই অমিলটা আছে, আমি সেই জিনিসটা একটু তুলে ধরার চেষ্টা করছি। বঙ্গবন্ধুর অবদান আমাদের এখানে যথেষ্ট আছে, সেই অবদানকে অস্বীকার করতে পারবে না। কিন্তু স্বাধীনের পরে বঙ্গবন্ধুর ভূমিকাটি ছিল আরেক রকম। স্বাধীনের আগে বঙ্গবন্ধুর যেই একটা গণতান্ত্রিক একটা ভাবধারা ছিল, একটা মন মানসিকতা ছিল, ক্ষমতায় আসার পরে ওনার গণতান্ত্রিক চেতনাটা চলে গিয়েছিল। উনি হয়ে গেছিলেন একজন ডিক্টেটর, একজন স্বৈরশাসক। ওনার আমলে উনি প্রথম ক্রসফায়ার দিয়েছিলেন সিরাজ শিকদার নামে একজন বামপন্থী নেতাকে। এই সিরাজ শিকদার ওনার বিরুদ্ধে কথা বলতেন, উনি এই সিরাজ শিকদারকে ক্রসফায়ার দিয়েছিলেন এবং পার্লামেন্টে খুব করে বলেছিলেন যে কোথায় আজ সিরাজ শিকদার, আজ কোথায় সিরাজ শিকদার, সিরাজ শিকদার আজ কোথায়। বিকেলে উনি দুপুরের দিকে সম্ভবত সিরাজ শিকদারকে মারা হয়েছে, বিকেলে নাকি সন্ধ্যার দিকে উনি পার্লামেন্টে এই কথাগুলো বলেছেন দম্ভ করে। আল্লাহ কিন্তু দম্ভ তো ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না, সেটা আমরা একজন মুসলমান হিসেবে সেটা আমরা বিশ্বাস করি। যারা দম্ভ করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। তো এখন শেখ মুজিব পুরা ক্ষমতা অধিষ্ঠ হওয়ার পরে এক নায়কতন্ত্র চালু করার পরে এখানে দ্রব্যমূল্যর দাম অনেক বেড়ে গেছিল এবং একটা দুর্ভিক্ষ চলেছিল। এই দুর্ভিক্ষের কারণে সব কিছু মিলে পরিস্থিতি শেখ মুজিবের বিপক্ষে চলে গিয়েছিল। এর মধ্যে শেখ কামালকে নিয়ে অনেক বিতর্কিত ঘটনার জন্ম দেয়, যাক সেদিকে আমি যাব না। তো এর পরিপ্রেক্ষিতে 15ই আগস্ট একটা রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থান হয়েছিল। সে 15ই আগস্টে শেখ মুজিব পরিবারের শেখ মুজিব সহ সবাই মারা পড়েছিল, শুধু 3টা ব্যক্তি বেঁচে গিয়েছিল। এই 3টা ব্যক্তির মধ্যে আমাদের বিগত স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা এবং শেখ হাসিনার জামাই ডক্টর ওয়াজেদ, এই 3জন ঘটনাক্রমে আল্লাহ তো হায়াত রেখেছিলেন, যার কারণে ওনার ঘটনার চক্রে ওনারা ছিলেন ওনারা ছিলেন জার্মানে, যার কারণে বেঁচে গিয়েছিল। এরপরে শেখ হাসিনা ওনারা সবাই ভারতে এসে ইন্দিরা গান্ধীর কাছে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন, ওইখানে ছিলেন 9 বছরের মধ্যে, 7 না 8 এরকম কিছু একটা হবে। তো এই শেখ মুজিবের মৃত্যুর পরে হঠাৎ করে যেদিন মারা হয়েছে ঢাকাতে মিষ্টির দোকানে মিষ্টি শর্ট হয়ে গেছিল। তো একটা মানুষ যখন বাংলাদেশের জাতির জনক, আমি একটু পার্থক্য করতে চাচ্ছি, পার্থক্য করাটা উচিত না। তারপরে একটা কম্পারেটিভ আছে, স্টাডিজ আছে যে মহাত্মা গান্ধী এবং কায়েদ আজমের সাথে শেখ মুজিবের। কায়েদ আজম যেখানে কোনো ক্ষমতায় আসেন নাই পাকিস্তানে স্বাধীন হওয়ার পরে, মহাত্মা গান্ধী কোনো রকম ক্ষমতায় আসেন নাই ভারতে, যার কারণে মহাত্মা গান্ধীকে মানুষ মাথার উপর করে রাখে, কায়েদ আজমকে মানুষ এখনো পাকিস্তানের মাথার উপর করে রাখে। কোনো বিতর্ক নাই এই দুইজনের ব্যাপারে। কিন্তু শেখ মুজিবুর রহমানের ব্যাপারে, বঙ্গবন্ধুর ব্যাপারে কিন্তু বিতর্ক হয়েছে। বঙ্গবন্ধুর এই সমস্ত বঙ্গবন্ধু আসার পরে বঙ্গবন্ধুর ক্ষমতার প্রতি একটা চরম একটা মোহ ক্ষমতা, এবং ক্ষমতা ধরে রেখেছে, ক্ষমতা করেছে, কাউকে কিছু বলতে দেয় নাই, যার কারণে উনি একেবারে জনপ্রিয়তা একেবারে তলানিতে পড়ে গেছিল। এবং অভ্যুত্থান হওয়ার পরে, সামরিক অভ্যুত্থান হওয়ার পরে উনি মারা যাওয়ার পরে ওনার জানাজাতে মানুষ হয়েছে সর্বসাকল্যে 12 হইতে 13 জন, টুঙ্গিপাড়া নিয়ে ওনাকে কবর দেওয়া হয়েছিল। তো আমার কথা ছিল, তুমি যদি জাতির জনক হও বঙ্গবন্ধু, আপনি জাতির জনক হলে আপনার উচিত ছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ক্ষমতায় না আসা,
আপনি রাজার হালে আপনার মানুষ এখনো আপনাকে, আপনি বেঁচে থাকলে এখনো মানুষ আপনাকে সম্মানের সহিত রাখতো, এবং এই দেশের একজন গার্জিয়ান হিসেবে, এই দেশের সবচেয়ে উত্তম একজন মানুষ হিসেবে আপনাকে মাথার উপর রেখে দিত। কিন্তু আপনি বিতর্কিত হয়ে গেছেন ক্ষমতায় এসে, এবং সব দল ব্যান করে নানা রকম সরে ডিক্টেটরশিপ আচরণের কারণে আপনি ব্যান হয়ে গেছেন। তো যেটা আমি বলছিলাম আর কি, তো মিষ্টির দোকান আপনি পরাজিত হওয়ার পরে, মারা যাওয়ার পরে ঢাকাতে মিষ্টির দোকান মিষ্টি ছিল না। ঠিক এই বছরের আমি এখন ডিসেম্বরের কথা বলছি, 5 তারিখ আজকে, এই অগস্টের 5 তারিখ, আজকে ডিসেম্বরের 5 তারিখ, অগস্টের 5 তারিখ শেখ মুজিবুর রহমানের মেয়ে স্বৈরাচারী শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে, পালিয়ে ঢাকা চলে গেছে, দিল্লি চলে গেছে। অহংকার করে বলতে হয় শেখ হাসিনা, মুজিবের মেয়ে শেখ হাসিনা পালায় না, কিন্তু সবার আগে উনি সবাই ফেলে রেখে বোন রেহানাকে নিয়ে উনি চলে গেছেন। তো যা হোক, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। শেখ হাসিনার কোনো একটা পর্বে আমি যদি শেখ হাসিনার জীবনী কোনো এক সময় বর্ণনা করে, তখন এগুলো আসবে। আমি এখন বর্তমানে জাতির জনক নিয়ে আলাপ করছি। हमारा यहाँ 1970 में इलेक्शन हुआ। उस वक्त ये पूर्व पाकिस्तान था, वो पश्चिम पाकिस्तान था। हम बहुत छोटा करके ये बयान कर रहा है। पूर्व पाकिस्तान में पार्लियामेंट का आसन था 300। ये 300 आसन में आवामी लीग का लीडर था तो उस वक्त शेख मुजीबुर रहमान बंगबंधु। तो यहाँ 300 आसन में 3 आसन बाद 293 आसन मिला आवामी लीग को। एकदम निरंकुश एक संख्यागरिष्ठता मिला, मेजोरिटी मिला। एक ही टाइम में वेस्ट पाकिस्तान में, अभी जो पाकिस्तान उस वक्त ये वेस्ट पाकिस्तान था, अभी ये जो बांग्लादेश उस वक्त ये पूर्व पाकिस्तान था, ईस्ट पाकिस्तान था। तो वेस्ट पाकिस्तान में भी इलेक्शन में जुल्फिकार अली भुट्टो को सपोर्ट मिला, बहुत सारी पार्लियामेंट में बहुत सारे आसन मिला। लेकिन मुजीब जैसा संख्यागरिष्ठ था, यह 300 आसन था, वहाँ 300 आसन से शायद कम था उस वक्त। तो ये दोनों जगह का आसन मिलकर प्राइम मिनिस्टर होना था शेख मुजीबुर रहमान। लेकिन शेख मुजीबुर उस वक्त पाकिस्तान का मिलिट्री डिक्टेटर था जनरल आयूब खान। आयूब खान को ऐसा कुछ सबक दिया जो आयूब खान शेख मुजीब को पावर नहीं दिया। ढाका में एक गोल टेबल बैठक होने था, लेकिन वो होने नहीं दिया। नहीं देने के बाद वजह से यहाँ से सामान भी लाया वेस्ट पाकिस्तान से। अचानक 25 मार्च 1971 में हमला कर दिया पाकिस्तान आर्मी। ये सारा ईस्ट पाकिस्तान में, ये राजाबाग, ढाका राजाबाग पुलिस लाइन में बहुत पुलिस को मार डाला। चिटागांग पुलिस लाइन में बहुत पुलिस का, पूरा बांग्लादेश में जगह, ढाका यूनिवर्सिटी अटैक हुआ, चिटागांग यूनिवर्सिटी अटैक हुआ, ऐसा हर जगह पे अटैक हो गया। बहुत सारे बंगाली को, पुलिस आर्मी को मार डाला अचानक पाकिस्तानी आर्मी। ये पाकिस्तान आर्मी के ये काम की वजह से पाकिस्तान के लिए पूरा सब कुछ विपरीत में, एगेंस्ट में चला गया पूरा सिचुएशन। बाद में आयूब खान कंट्रोल कर नहीं पाया, याह्या खान का पास पावर दे दिया। याह्या खान हुआ चीफ मार्शल लॉ एडमिनिस्ट्रेटर, और याह्या खान को भुट्टो सबक देता बहुत कुछ, याह्या खान नहीं समझता। अचानक ये अटैक होने के बाद 71 यह जंग हो गया। 9 महीना जंग का बाद में बांग्लादेश, ये पूरा पाकिस्तान स्वाधीन होकर बांग्लादेश हो गया 1971 16 दिसंबर में 71 में स्वाधीन होने के बाद। उस वक्त बांग्लादेश का लीडर शेख मुजीबुर रहमान पाकिस्तान कारागार में था, पाकिस्तान जेल में था। जेल से उस वक्त उनको रिहा मिला, मुक्ति मिला। मुक्ति का बाद में शेख मुजीब जेल से लंदन गया, लंदन से कलकत्ता आया। कलकत्ता आके इंदिरा गांधी के साथ एक जनसभा में एक भाषण दिया। उसके बाद ये बांग्लादेश चले आया शेख मुजीब। उस वक्त प्रेसिडेंट, बांग्लादेश का प्रेसिडेंट अबू सईद, ये
শহীদ নজরুল ইসলাম বাংলাদেশ का प्रेसिडेंट এবং प्राइम मिनिस्टर था ताजुद्दीन अहमद। शहीद नजरुल इस्लाम, ताजुद्दीन अहमद, कमरुज्जामान, कैप्टन मंसूर अली, रिटायर्ड मंसूर अली, ये 4 बांग्लादेश का पूरा था। ये शेख मुजीब जब जेल में था 9 महीना, उस वक्त इन लोग, ये बांग्लादेश स्वाधीन होने का पीछे था इन लोग। जनरल ओस्मानी आर्मी चीफ था उस वक्त। तो शेख मुजीब आने के बाद ताजुद्दीन अहमद को हटा दिया पावर से। ताजुद्दीन अहमद प्राइम मिनिस्टर था, उसको हटा के खुद प्राइम मिनिस्टर हो गया। और प्रेसिडेंट था सैयद नजरुल इस्लाम, उसको भी हटा दिया। अबू सईद चौधरी, एक जस्टिस, रिटायर्ड जस्टिस को प्रेसिडेंट बनवाया। ये बांग्लादेश का होने का जो 4 आदमी कारीगर था, आर्किटेक्ट था, इन लोगों को पावर से शेख मुजीब पावर में आने के बाद इन लोगों को हटा दिया पूरा मेन पावर से। खुद किसको लिया? खुंदकार मुश्ताक अहमद को। ये खुंदकार मुश्ताक बांग्लादेश स्वाधीन हो ये नहीं चाहा। तो अचानक शेख मुजीब यहाँ आने के बाद, पावर में आने के बाद शेख मुजीब प्राइम मिनिस्टर हो गया। प्राइम मिनिस्टर होने का कुछ दिन वो कंफर्ट फील नहीं किया शेख मुजीब। कुछ दिन बाद में शेख मुजीब प्रेसिडेंट हो गया। शहीद नजरुल को हटा के प्रेसिडेंट हो गया और प्रेसिडेंशियल सिस्टम चालू किया यहाँ। प्रेसिडेंशियल चालू करने के बाद तो उस वक्त भी शेख मुजीब कंफर्ट फील नहीं किया, जिस वजह से पूरा सब पॉलिटिकल पार्टी बैन किया। बैन करने के बाद वो शेख मुजीब हो गया प्रेसिडेंट। और एक पार्टी था, ये पार्टी का नाम था बक्सल, लेकिन यहाँ का आदमी बक्सल को नहीं लिया, सपोर्ट नहीं किया। जिस वजह से शेख मुजीब जब अचानक 1975 15 अगस्त जब कू हुआ, यह मिलिट्री कू, वह पूरा परिवार शेख मुजीब इंक्लूडिंग शेख मुजीब पूरा परिवार मर चुका। खाली 3 आदमी बचा। ये 3 आदमी का नाम हम बोल रहा, ये है हमारा एक्स डिक्टेटर प्राइम मिनिस्टर शेख हसीना, ये शेख मुजीब का बेटी था। और दूसरे एक बेटी शेख रेहाना, ये छोटा बेटी, ये दोनों। और शेख हसीना का हस्बैंड पति डॉक्टर वाजिद मियाँ, ये तीनों उस वक्त जर्मन में था, जिस वजह से इन लोग जान से बचा। तो शेख मुजीब या हम लोग बोलता फादर ऑफ द नेशन, जाति का पिता, लेकिन जाति का पिता होने के बाद फ़र्क है। शेख मुजीब के साथ हम कंपेयर करा भारत का जाति का पिता महात्मा गांधी और पाकिस्तान का जाति का पिता मोहम्मद अली जिन्ना के साथ। ये मोहम्मद अली जिन्ना और महात्मा गांधी, मोहनदास करमचंद गांधी पावर में नहीं आया, कोई कुर्सी पे कोई जगह पे नहीं बैठा। इस वजह से दोनों को खुद मुल्क का, इंडिया का आदमी महात्मा गांधी को यह सर पे रखता, पाकिस्तान का आदमी कायदे आज़म का अभी भी सर पे रखता। कोई दो बात नहीं है इन दोनों का बारे में, दोनों मुल्क में कोई दो बात नहीं है। जो कंट्रोवर्सी है शेख मुजीब के बारे में, तो शेख मुजीब जाति का पिता हुआ, फाउंडर ऑफ द नेशन हुआ, उसका साथ साथ वो पावर में भी आया, वो पॉलिटिक्स किया, वो बादशाह किया, आवामी लीग, जो आवामी लीग करके इतना साल उन्होंने किया, वो आवामी लीग के छोड़ के बैन करके वो बादशाह किया। तो पूरा डिक्टेटर हो गया। बांग्लादेश का पहले जो एनकाउंटर हुआ, जो क्रॉस फायर हुआ, वो सीरिया सिकदर एक आदमी को, वो थी लेफ्टिस्ट एक नेता, उनको क्रॉस फायर दिया शेख मुजीब। क्रॉस फायर दे के शायद दोपहर में ऐसे कुछ वक्त में क्रॉस फायर दे और शाम पे पार्लियामेंट पे बोला, कहाँ सीरिया सिकदर, आज कहाँ सीरिया सिकदर। बांग्लादेश का इतिहास में पहले क्रॉस फायर हुआ शेख मुजीब का हाथ से। तो अभी हमारा जो बात है, शेख मुजीब बांग्लादेश का जाति का पिता है, फादर ऑफ द नेशन है। आपका क्या ज़रूरत था प्रेसिडेंट, पहले प्राइम मिनिस्टर होने का, बाद में क्या प्रेसिडेंट होने का? ये तो आपका ज़रूरत नहीं था। आप अगर नहीं आने से, पावर में नहीं आने से, अभी तक आप जिंदा रहने से आदमी आपको सर पे रखता था, इतना सम्मान देता है। लेकिन आपका बारे में अभी बहुत सारे आदमी बांग्लादेश का आपको पसंद नहीं करता। तो ये जो घटना महात्मा गांधी के बारे में नहीं हुआ, जो घटना कायद-ए-आज़म मोहम्मद अली का बारे में नहीं हुआ, जो हुआ आपका बारे में। अब बांग्लादेश का बहुत सारे आदमी आपको पसंद नहीं करता, ज़्यादा से ज़्यादा आदमी अभी आपको पसंद नहीं करता, आपको डिक्टेटर बोलता है, फैसिस्ट बोलता है। तो आप एक
फादर ऑफ द नेशन होने के बाद में आपको क्या ज़रूरत है यह पावर में आने के लिए? है क्या ज़रूरत है? आपका जो खिताब है, आपका जो खिताब मिला, वो खिताब का उसके साथ कंपेयर कुछ नहीं होता बांग्लादेश में। अगर आप फादर ऑफ नेशन होके कुछ पावर में नहीं, उनसे आपका साथ कंपेयर किसी को नहीं होता। लेकिन अभी आप कॉन्ट्राडिक्शन, आपका सब कुछ कॉन्ट्राडिक्शन हो गया है, एक कंट्रोवर्सी हो गया। आपको समालोचना करता, क्रिटिसाइज करता आदमी, जो क्रिटिसाइज मोहम्मद अली जिन्ना का बारे में नहीं करता पाकिस्तान का आदमी, पाकिस्तान का कोई पॉलिटिकल पार्टी, जो क्रिटिसाइज महात्मा गांधी के बारे में नहीं करता भारत का कोई पॉलिटिकल पार्टी, जो क्रिटिसाइज आपके बारे में हो रहा। तो ये है फ़र्क। आप पावर के लिए आप पागल थे। आप जब मर गया, आपका जब मिलिट्री कू होने के बाद जिस दिन आप मरा, ढाका में कोई जगह में मिठाई का दुकान में मिठाई नहीं मिला, इतना जल्दी मिठाई ख़त्म हो गया। जो चीज़ आपका बेटी शेख हसीना का तख्ता पलट के बाद, पावर चले जाने के बाद 5 अगस्त ये साल में 2024 में पूरा बांग्लादेश में मिठाई का दुकान में मिठाई नहीं मिला, मिठाई ख़त्म हो गया। इतना अनपॉपुलर थी आपका बेटी शेख हसीना, और आप भी इतना अनपॉपुलर हो गए जिस वक्त आपको मारा मिलिट्री coup में, बहुत अनपॉपुलर था आप। धन्यवाद। अस्सलाम वालेकुम। ये मेरा ये बातचीत आपका साथ मेरा कोई इंटेंशन नहीं है। आपका बांग्लादेश होने का वजह से आपका बहुत मेहनत है। ये पूरा बांग्लादेश का आदमी शख्स ये मालूम है ये। धन्यवाद।